নমস্কার। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ এক বিশেষ দিন। আমেরিকায় আজকের দিনটি পিতৃ দিবস হিসেবে পালিত হয়। আমাদের সকলের জীবনে বাবাদের ভূমিকা অনন্য সাধারণ। আমরা তাই ঠিক করেছি আমাদের আজকের আবৃত্তি চর্চার কবিতা আমরা উৎসর্গ করব আমাদের সকলের নিজেদের বাবাদের। আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে রাই শুভশ্রী নন্দী। শুভশ্রী দীর্ঘদিন ধরে আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত ও নিজেও একজন লেখিকা। আটলান্টা শহরে যে কজন সংস্কৃতির পৃষ্ঠপোষক রয়েছে, শুভশ্রী তাদের মধ্যে অন্যতম। আজকের অনুষ্ঠান পরিচালনার ভার আমি শুভশ্রীর হস্তে অর্পণ করে আমরা এগিয়ে চলব। ধন্যবাদ শুভশ্রী। অনেক ধন্যবাদ রিচা। আজ ফাদার্স ডে, পিতৃদিবস। কবিতা ও গদ্য পাঠের শাল দিয়ে জড়ানো হবে আজকের দিনটিকে। না, কোনো আলোয়ান নয়, উত্তরীয় নয়, শুধু আন্তরিকতায়। আমরা যারা 90-এর মাঝামাঝি বা শেষ দিকে দেশ ছেড়ে বিদেশে এসেছিলাম, আমাদের আধুনিকতার শীর্ষবিন্দুতে ছিল আর্চিসের শোভন সুন্দর কার্ড। না, তখনও সেখানে পিতৃদিবস অন্তর্গত হয়নি। আরো অনেকটা পথ পেরিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে আমরা আপন আর সার্বিক করে নিয়েছি এই শ্রদ্ধা জ্ঞাপনের উদযাপনকে। আসুন আমরা আমাদের অস্তিত্বের উৎস বাবাদের, বিশ্বের সকল বাবাদের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত ত্যায্য পুত্র হয়েছিলেন, কিন্তু তাঁর সমাধিস্থলে তিনি স্বাক্ষর রেখেছিলেন পিতৃপরিচয়ের। রবীন্দ্রনাথ মনে পড়লেই মনে পড়ে বটগাছ, কিন্তু বটগাছেরও কখনো সখনো ছায়ার দরকার। কেমন ছিল সেই ছায়া? কেমন ছিলেন তার বাবা? কেমন ছিল জীবন স্মৃতি? সব দেখতে ফিরতে হয় রবীন্দ্রনাথে। আমরা চলে যাচ্ছি সরাসরি স্বপন মণ্ডলের কাছে। ধন্যবাদ রাই। আমি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে কয়েকটা অংশ পড়ছি। একদিন তেতলার ঘরে ডাক পড়িল। পিতা জিজ্ঞাসা করিলেন, আমি তাহার সঙ্গে হিমালয়ে যাইতে চাই কিনা। চাই, এই কথাটা যদি চিৎকার করিয়া আকাশ ফাটাইয়া বলিতে পারিতাম, তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হইত। কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়। যাত্রার আরম্ভে প্রথমে কিছুদিন বোলপুরে থাকিবার কথা। বোলপুর হইতে বাহির হইয়া সাহেবগঞ্জ, দানাপুর, এলাহাবাদ, কানপুর প্রভৃতি স্থানে মাঝে মাঝে বিশ্রাম করিতে করিতে অবশেষে অমৃতসরে গিয়া পৌঁছিলাম। অমৃতসরে গুরু দরবার আমার স্বপ্নের মতো মনে পড়ে। অনেকদিন সকাল বেলায় পিতৃদেবের সঙ্গে পদব্রজে সেই সরোবরের মাঝখানে শিখ মন্দিরে গিয়াছি। আমার পিতা সেই উপাসকদের মাঝখানে বসিয়া সহসা একসময় সুর করিয়া তাহাদের ভজনায় যোগ দিতেন। যখন সন্ধ্যা হইয়া আসিত, পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন। তখন তাহাকে ব্রহ্মসঙ্গীত শোনাইবার জন্য আমার ডাক পড়িত। চাঁদ উঠিয়াছে, গাছের ছায়ায়, ছায়ার ভিতর দিয়া জ্যোৎস্নায় আলো বারান্দার উপর আসিয়া পড়িয়াছে। আমি বেহাগে গান গাহিতেছি। তিনি নিস্তব্ধ হইয়া নত শিরে কোলের উপর 2 হাত জোড় করিয়া শুনিতেছেন। অমৃতসরে মাসখানেক ছিলাম। সেখান হইতে চৈত্র মাসের শেষে ডালহৌসি পাহাড়ে যাত্রা করা গেল। অমৃতসরে মাস আর কাটিতেছিল না। হিমালয়ের আহ্বান
আমাকে অস্থির করিয়া তুলিতেছিল। যখন ঝাঁপানে করিয়া পাহাড়ে উঠিতেছিলাম, তখন পর্বতে উপত্যকা অধিত্যকা দেশে নানাবিল চৈতালি ফসলে স্তরে স্তরে পংক্তিতে পংক্তিতে সৌন্দর্যের আগুন লাগিয়া গিয়াছিল। আমরা প্রাতঃকালেই দুধ রুটি খাইয়া বাহির হইতাম এবং অপরাহ্নে ডাক বাংলায় আশ্রয় লইতাম। পিতৃদেব বাংলোর বাহিরে চৌকো লইয়া বসিতেন। সন্ধ্যা হইয়া আসিলে পর্বতের স্বচ্ছ আকাশে তারাগুলি আশ্চর্য সুস্পষ্ট হইয়া উঠিত এবং পিতা আমাকে গ্রহ তারকা চিনাইয়া দিয়া জ্যোতিষ্ক সম্বন্ধে আলোচনা করিতেন। বক্রটায় আমাদের বাসা একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছিল। আমার শোবার ঘর ছিল একটা প্রান্তের ঘর। রাত্রে বিছানায় শুইয়া কাচের জানালার ভিতর দিয়া নক্ষত্রালোকের অস্পষ্টতায় পর্বত চূড়ার পাণ্ডুর বর্ণ তুষার দীপ্তি দেখিতে পাইতাম। একদিন জানি না কত রাত্রে দেখিতাম পিতা গায়ে একখানি লাল শাল পরিয়া হাতে একটি মোমবাতির সেজ লইয়া নিঃশব্দ সঞ্চরণে চলিয়াছেন। কাচের আবরণে ঘেরা বাহিরের বারান্দায় বসিয়া উপাসনা করিতে যাইতেছেন। একদিন দুপুর বেলা লাঠি হাতে একলা এক পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম। পিতা তাহাতে কখনো উদ্বেগ প্রকাশ করিতেন না। তাহার জীবনের শেষ পর্যন্ত ইহা দেখিয়াছি, তিনি কোনো মতেই আমাদের স্বাতন্ত্র্যে বাধা দিতে চাইতেন না। তাহার রুচি ও মতের বিরুদ্ধে কাজ অনেক করিয়াছি। তিনি ইচ্ছা করিলেই শাসন করিয়া তাহা নিবারণ করিতে পারিতেন, কিন্তু কখনোই তাহা করেন নাই। একবার যখন আমি আদি সমাজের সেক্রেটারি পদে নতুন নিযুক্ত হইয়াছি, তখন পিতাকে পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়া জানাইলাম, আদি ব্রাহ্ম সমাজের বেদিতে ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের আচার্য বসেন না। ইহা আমার কাছে ভালো বোধ হয় না। তিনি তখনই আমাকে বলিলেন, বেশ তো, যদি তুমি পারো তো ইহার প্রতিকার করিও। ক্ষণকালের জন্যও কোনো বিঘ্নের কথা বলিয়া তিনি আমাকে নিষেধ করেন নাই। যেমন করিয়া তিনি পাহাড়ে পর্বতে আমাকে একলা বেড়াইতে দিয়াছেন, সত্যের পথেও তেমনি করিয়া চিরদিন তিনি আপন গম্যস্থান নির্ণয় করিবার স্বাধীনতা দিয়াছেন। ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই, কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই। তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ধরিয়াছিলেন, কিন্তু শাসনের দণ্ড উদ্যত করেন নাই। ধন্যবাদ। প্রায় 159 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। স্বপনের মুখে শুনলাম তার ছেলেবেলা এবং তার বাবার কথা। আমরা চলে যাই এবারে ইংরেজির 1900 শতকের শেষ ভাগ অবধি। বাবা বলতে তখন আমরা বুঝতাম একটা সময় যখন বাবা শব্দের সমার্থক ছিল আদর্শ, মূল্যবোধ। সেই বাবাদের উত্তরের ঘরটা উজ্জ্বল করে থাকতেন তাদের মা বাবারা। এছাড়াও তারা দায়িত্ব নিতেন অনেক পরিবার পরিজনদের। স্বাস্থ্য বিমার ফাঁসে এবং ফাঁদে আষ্টে পৃষ্ঠে নিজেকে না জড়িয়ে তারা নিজেদের সমস্ত সঞ্চয় 9-6 করে দিতে দ্বিধা করতেন না পরিজনদের কথা ভেবে। তাদের নিয়ে আজও আমাদের অনেক গর্ব। সেই আদর্শ, সেই মূল্যবোধ, সেই সময় ছুঁয়ে দেখতেই আমাদের পরের কবিতা। এবারে একটু মজা আর ম্যাজিক। বাবা ও ছেলের রিভার্স রোল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা অনেক বড় বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন পরবর্তী গল্পের মধ্য দিয়ে। এখন বড় হয়ে বুঝতে পারি বাবা হওয়া কাজটা মোটেই সহজ নয়। কি করে? শুনি সুতপা দাসের মুখ থেকে। সুতপা দাস।
ধন্যবাদ রাই। আমি আজকে পড়ব কবিগুরু রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণ। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র। সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেজন্য বাপ মাঝে মাঝে তাকে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত। আজ শনিবারের দিনে সুশীল স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কি রে, বিছানায় পড়ে আছিস রে? আজ স্কুলে যাবি না? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। তোর জন্য আজ লজেন জুস কিনে রেখেছিল, সেও আজ খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবল বাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, আহা, আমার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নি। ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন। বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পড়া দাঁত সবগুলো উঠিয়াছে, মুখের গোঁফদারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই। আমাদের সুশীল চন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না। কাঁচা পাকা গোঁফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল নাই, পরিষ্কার টাক তক তক করিতেছে। সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটাকে দেখিয়া তাহার মনে হইল, ইহাতে ঝাঁপ দিলে আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তত্তর করিয়া চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া শশীর ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা, স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি ওসব জানি। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কড় ছিল, একটু বেশি খাইলেই অম্বল হইত, সেই জন্য সে তার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল সুবলের এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। বুড়া সুশীলের বড় গোল বাঁধিল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহাই করিতে গিয়া
হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে সে লাফ দিয়া নামিতে যায়, আর হাড়গুলো টন টন ঝনঝন করিয়া ওঠে। ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। সুবলচন্দ্র ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বের মতো মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। ক্রমে ক্রমে সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বাঁচিয়া যায়। সুশীল প্রতিদিন জোর হাত করিয়া বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়ায়। বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আর আমি সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরুন আসিয়া বলিলেন, কেমন, তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুইজনে গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দুহাই ঠাকুরুন, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরুন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। ধন্যবাদ। আমি একটা জিনিস বলি, আমি এই ইচ্ছাপূরণ গল্পটাকে আমি যাতে এই আবৃত্তির আসরে বলতে পারি বলে আমি একটু আমার মতো করে একটু ছোট করে নিয়েছি, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ধন্যবাদ। খুব নির্মল। সঞ্জীব কি আছে? আছি। আমরা চলে যাব সঞ্জীবের কাছে। ধন্যবাদ। কবিতার নাম ঘুষ, সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলায় কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যথাসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করে। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝোলাঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ ঘুষের টাকায় দাঁড়িয়ে আছে টাকার উপর, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারতবর্ষের শেষ মাটি,
যেন ভারতবর্ষের শেষ মাটি, ভারতবর্ষের শেষ মাটি। এই কবিতা আলো হয়ে আমাদের পথ দেখাক। এবারে চলে যাই পরের কবিতায়। বাবা মানে রোল মডেল, বাবা সুপারম্যান, বাবা মানে হিরো, বাবা বলতে অজ্ঞান। শৈশবের আতশ কাচে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কেমন করে ধরা পড়েন বাবা, শোনা যাক অমর্ত্য সমাদ্দারের কণ্ঠে। ধন্যবাদ রায়দি। নমস্কার সবাইকে। সঞ্জীবের লাস্ট কবিতা বাবার ছেলের উদ্দেশ্যে, তো আমরা ফিরে যাই আবার ছেলের বাবার উদ্দেশ্যে লেখা। রায়দির কথার সূত্র টেনে ধরি আদর্শ। বাবা আমাদের কাছে সবার কাছে বাবা আদর্শ হয়ে ওঠে, কাজে ছোটবেলা থেকে আমরা হয়তো বাবাকে অজান্তেই আদর্শ বানিয়ে বসি। তো বিশ্বকবিও তার অন্যথা ছিলেন না। বিশ্বকবির লেখা একটি কবিতা ছোট বড় বাবাকে নিয়ে। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করব না কো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি সেলেট বলেন, সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নই আমি, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। সত্যি বাবা এমন একটা স্কেল, যাকে সামনে রেখেই বোধহয় আমরা সবাই এগিয়ে চলি। সেই মাপের যদি কিছুটা অন্তত যাওয়া যায়। বাবা মানে নির্ভর, বাবা মানে স্নেহ, বাবা মানে পাশে আছি নেই যবে কেহ।
চিঠিতে বাবা কেমন আমরা চলে যাব রিচা সরকারের কাছে। রিচা সরকার অ্যাটলান্টা আবৃত্তি চর্চার কর্ণধার এবং আমাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা মুহূর্ত সবসময় ও দেয় কবিতাকে ঘিরে। সত্যি অর্থে একজন গুণী শিল্পী, মানি মানুষ। রিচা সরকারের কাছে পৌঁছে যাচ্ছি কবিতার অনুরোধ নিয়ে। অনেক ধন্যবাদ রাই। এই সুযোগে আমিও একটু আমার বাবার কথা মনে করি। আজকে জীবনে যেটুকু যা অর্জন আমি মনে করি বাবা ছিল বলে। খুব ছোটবেলায় বাবা বলেছিলেন, আমরা দুই বোন ছিলাম, আমাদের বলেছিলেন একজন মেয়ে হয়ে ওঠার চেষ্টা করো না, একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করো। এই কথাটার মানে আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বড় হয়েছি তখন কথাটার মানে বুঝেছি। আর এখনো পর্যন্ত যা কিছু আমাদের নলেজ রিসোর্স বাবাই। আজও অনুষ্ঠানের পরে ফোন করে বলেছেন 6টা উচ্চারণ ভুল হয়েছে এবং সেগুলো যেন আমি অন্তত 10 বার করে প্র্যাকটিস করি বাড়িতে। তো এই হলো বাবা। সমস্ত বাবাদের শ্রদ্ধা জানিয়ে আমার তসলিমা নাসরিনের লেখা একটি লেখা আমি পাঠ করে শোনাচ্ছি। বাবার কাছে চিঠি, লিখছেন তসলিমা নাসরিন। বাবা, তুমি কেমন আছো? এখনো কি আগের মতো মর্নিং ওয়াকে যাও ব্রহ্মপুত্রের পাড়ে? ব্রহ্মপুত্রে তো জল নেই, তবে তুমি কার দিকে তাকাও? কাশফুল গাছগুলো আজকাল আর তেমন করে ফোটে না। তবে কি মানুষ দেখো বাবা? মানুষের ঢল নামে যে সার্কিট হাউসের মাঠে, সেই মানুষ? মানুষেরা কি এখনো তোমার দিকে এগিয়ে আসে আগের মতো? নাকি চেনা মানুষ, বন্ধুরা, অথবা 2-4 জন পড়শি মোটে? নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে তোমাকে হাঁটতে হয় মাথা নিচু করে গাছগাছালির আড়ালে, মানুষের সেন দৃষ্টি থেকে গা বাঁচিয়ে? এখনো মনে আছে একদিন চুলার পাশে বসে কি একটা রান্না শিখছিলাম বলে সজনে ডাটা হাতের কাছে ছিল, তাই নিয়ে তাড়া করেছিলে যেন ঘরে গিয়ে বই পড়তে বসি, যেন মানুষের মতো মানুষ হই পড়াশোনা করতে বসি। পড়তে পড়তে, লিখতে লিখতে দিনে 70 বার তোমার ছাত্রানাং অধ্যয়নং তপ মন্ত্র শুনতে হতো। মানুষ কতটুকু হয়েছে জানি না বাবা, তবে এইটুকু জানি, দুর্যোগ এলে মিথ্যের খোপের মধ্যে যখন তাবৎ লোকেরা লুকোয়, তখন মেরুদণ্ড শক্ত করে বেশ দাঁড়াতে পারি একা। সত্যগুলো জিভের আগুনের খইয়ের মতো ফোটে, আর এ কারণে আজ আমাকে লক্ষ মিথ্যুকেরা খুঁজছে ফাঁসি দেবে বলে। আমি হুলিয়া মাথায় নিয়ে ছুটছি মোড়ের অন্ধকার থেকে আরেক অন্ধকার গলির দিকে। আলো নেই বাবা, বুঝলে, এতটুকু আলো নেই কোথাও। দেশ কি এভাবেই এরকম ভুতুড়ে অন্ধকারে ডুবে থাকবে? মানুষগুলো ক্ষোভের ভেতরে বোবা, কালা, অন্ধ, স্বপ্নহীন বেঁচে থাকবে? দীর্ঘ আয়ু, খাদ্য আর তসবির কৌটো লোভ সামলাতে পারবে না? তুমিও কি চোখের সামনে বোঝো যে আলো নেই? তুমিও কি পায়ের তলায় বোঝো যে মাটি সরছে? তুমিও কি হাতের কাছে বোঝো যে কোনো বন্ধুর হাত নেই? তুমিও কি মাথার উপর বোঝো যে অনেক মেঘ জমেছে? তুমি একা পড়ে আছো বাবা, বড় একা। কপালের দুপাশে যখন দপদপে শিরা দুটো খুব ব্যথা দেয়, তখন তা 2 হাতে চেপে তোমার জন্য বড় মায়া হয় বাবা, বড় মায়া। একটু একটু করে যখন মানুষ হয়ে উঠছি, রক্তে টকবক করে ফুটছে যেন মানুষ হই সেই মন্ত্র। কোথায় তুমি সকালে ঘুম ভেঙে দেখবে গোলাপ যেমন পল্লবিত হয় তেমন অন্ধকার কেটে পড়েছে, আর আমি 2 হাত ভরে আলো আনছি তোকা তোকা। কিন্তু কিন্তু তা হলো কই বাবা? ওই ভাঙনের মুখে দাঁড়িয়ে তোমার কি মনে হয়নি ধর্ম বেঁচে খায় এরা ধর্মের মসনদ থেকে মানুষকে ফেলে দিতে পারে? ধর্মকে তখন মনে হয়নি তোমার যে এটি আসলে বেঁচে খাওয়ার একটি রাস্তা? তোমার জন্য বড় মায়া হয় বাবা, বড় মায়া। কতদিন দেখা হয় না তোমার সাথে, কত দীর্ঘদিন দেখা হয়নি তোমার সাথে। সেই গমগমে কণ্ঠস্বর,
সেই জুতোর মচমচ শব্দ আমি কতদিন শুনিনি বাবা। মানুষ যদি গোপনে হলেও রোপণ করে ধর্ম, আর তাতে যদি জল দেয়, বড় হতে বৃক্ষ হতে মহীরুহ করে, তবে জগতে কত কুড়ুল আছে যে কোপ বসাবে ওদের গায়ে। না হয় বসাক, মরা বৃক্ষের আনাজ কানাজ থেকে আবার বীজের অঙ্কুরোদ্গম হোক না হয়। তুমি কিন্তু ভেঙে পড়ো না বাবা, যেমন মেরুদণ্ড গড়ে শক্ত করে দাঁড়াতে শিখেছিলে আমাকে, তেমন করে দাঁড়িয়ে থেকো। আমরা হেরে গেছি বাবা। আজ আজ মানুষ চাবুক মারছে আমাদের পিঠে। একদিন দেখো তোমার গ্রামও ধানে পাটে শাকে সবজিতে বৃক্ষের ফলে সমৃদ্ধ হবে। একদিন দেখো আমার স্বপ্নগুলো ডালপালা মেলে বিকশিত হবে। মৃত্যু নেই, মান নেই, আমাদের ভেতরের নিষ্কলুষ স্বপ্ন ছাড়া আর কি আছে বলো বাবা? আর কিছু নেই, শুধু মানুষকে একটু ঘুরে দাঁড়াতে হবে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। বাহ, সেই দুর্গমগিরি কান্তার মরু পার করার সময় যা ছায়া ও মায়া আমাদের সবসময় ঘিরে থাকে, তিনি বাবা। এবারে অন্যরকম মানুষ, অন্যরকম বাবা, যাকে মনে হয় যে হয়তো এই জায়গাটা অসাফল্য, সেখানেই হয়তো রয়েছে বিজয়মালা গাঁথার রাস্তাটি। আমাদের ক্ষয়িষ্ণু সমাজের অন্ধকারের মধ্যে জলজল করছেন এই কাব্যের বাবা। চলুন তাকে দেখি সুপর্ণার কবিতায়। সুপর্ণা বড়ুয়া। ধন্যবাদ রায়। আমি পড়ছি আবুল হাসানের একটি কবিতা। কবিতার নাম চামেলি হাতে নিম্নমানের মানুষ। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ। নইলে সরকারি লোক, পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন, চলায় ও বলায়? চেয়ার থেকে ঘরোয়া ধুলো, হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আস্তে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন? থানায় যত পেশাদারি, পুলিশ, সেপাই, অধীনস্থ কনস্টেবল, সবার তিনি এক বয়সী। এমন ভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ। নইলে দেশে তার ভাইয়েরা জমি জমার হিসেব কষছে, লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই। বাবা এখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দেখো তো জলের রঙের সাথে এবারে সুতোটা খাপ খাবে না? আমি যখন মায়ের মুখে লজ্জা ব্রীড়া, ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিলুম, বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে। শুনেছি সাদা চামেলি নাকি চাঁপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোপায়। মা বলতেন বাবাকে, তুমি এই সমস্ত লোক দেখো না, ঘুষ খাচ্ছে, জমি কিচ্ছে, সৈন্যে সৈন্যে ওপরে উঠছে, কত রকম ফন্দি আটছে, কত রকম সুখে থাকছে, তুমি এসব লোক দেখো না? বাবা তখন হাতে বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন মাঝ রাত্রিরে। লোকের ভিড়ে সামান্য লোক, শিশিরগুলো চোখে মাখাতেন। এখন তিনি পরাজিত, কেউ দেখে না, একলা মানুষ। চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন, বাতাস দেখেন, শীর্ণ জীর্ণ ব্যথিত চিবুক, বিষণ্ণ লাল অস্ত্রে ভাবুক রোদন আসে। হঠাৎ বাবা কিসের ত্রাসে দু চোখ ভাসান তিনি জানেন। একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়, আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়। বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন, কি যে ভাবেন। প্রায় তিনি রাত্রি জাগেন, বসে থাকেন চেয়ার নিয়ে। চামেলি হাতে ব্যর্থ মানুষ, নিম্নমানের মানুষ। ধন্যবাদ।
বাহ, ব্যতিক্রমের নামই হয়তো জীবন। ছোট্ট থেকে বড় হওয়া জীবন স্মৃতির বাঁক, ফুটবে ছবি নিজের লেখায়, মধুর সুখের হাট। আমরা চলে যাব মানুষদের কাছে, মানুষের নিজের লেখা কবিতায়। ধন্যবাদ রায়দি। বাবাকে এখন গভীর রাত, তুমি হয়তো ঘুমোচ্ছ বা স্বপ্ন দেখছো আমাকে নিয়ে, হয়তো বা দুঃস্বপ্নে ঘুম ভেঙে বসে আছো বিছানায়, ভাবছো আমি ঠিক আছি কিনা। বাবা, তোমার মনে আছে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? অনেক পড়াশোনা করার স্বপ্ন, অনেক বড় হওয়ার স্বপ্ন, তুমি যেগুলো করতে পারোনি ঠিক সেইগুলো বলেছিলে। আমি তো সরকারি অফিসের হরিপদ কেরানি, তোমাদের জন্য কি আর রেখে যেতে পারবো? তোমার হাড় ভাঙা পরিশ্রমের পর দিনের শেষে রোদে পোড়া ক্লান্ত চেহারাটা দেখে খুব কষ্ট হতো। মনের মধ্যে এক জেদ চেপে যেত বড় হবার, অনেক অনেক বড়। তোমার কথা রেখেছি আমি, পড়াশোনা করেছি প্রচুর, তোমার চেয়ে অনেক বেশি। আমার 1 বছর উপার্জন তোমার সারা জীবনের উপার্জনের বেশ কয়েক গুণ। তুমি আমায় ছোটবেলায় একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দিয়েছিলে, এখন ঝাঁ চকচকে 2টো দামি গাড়ি, একটার জায়গায় এখন 7টা বেডরুম। সবকিছুই অনেক অনেক বড়। তুমি খুশি হয়েছো তো? বাবা, তোমার মনে আছে কোন এক শুক্লপক্ষে তুমি চাঁদ দেখিয়ে বলেছিলে, বড় হয়ে তুই যখন কাছে থাকবি না, তখন যদি আমাদের কথা মনে পড়ে বাইরে এসে ওই চাঁদটা দেখবি। আমাদের মনের কথা চাঁদ একই অপরের কাছে পৌঁছে দেবে। বাবা, আমি জানি তুমি শুক্লপক্ষের প্রতিটি রাতে এখনো চাঁদ দেখো, সেই ছোট্ট আমির কথা ভাবো, 10 পয়সার কাঠি দেওয়া আইসক্রিম, হাট থেকে কিনে দেওয়া বাদাম পাটালি। কৃষ্ণপক্ষের রাতে তুমি তারার মাঝে তোমার মেয়েকে খোঁজো, পুজোর সময় ফ্রক কিনে দেবার বায়না বা নেল পালিশ, সবই এখন স্মৃতি। সত্যি মেয়েটা কত তাড়াতাড়ি যে চলে গেল। তোমার নির্জনতার সাক্ষী শুধু সময়। অনেকদিন পর আজ এসে দাঁড়াই মুক্ত আকাশের নিচে, শীতল জ্যোৎস্নায় ভিজে যায় সারা শরীর। চাঁদের দিকে মুখ তুলে তোমার অসহায় করুণ মুখ দেখতে পাই, নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি চেঁচিয়ে উঠি, বাবা, আমি বড় হতে চাইনি, আমি বড় হতে চাইনি। নমস্কার। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবার কাছে ছেলেরা বোধহয় কখনো বড় হয় না, আর ছেলেদের বুকের ভেতর বাবারা সবসময় ছেলে মেয়ের মধ্যে অন্তরের সেই মণিকোঠায় তাদের বাস। এই চিরন্তন বিশ্বাস নিয়েই আমরা হয়তো জীবনের শক্তি খুঁজে পাই। এবার আমার পালা। আমি শুভশ্রী নন্দী। একজন বড় বটগাছের পাশে ছোট্ট চারা গাছের বড় হওয়াটা যে কত বড় চ্যালেঞ্জ, সেটার মুখোমুখি হয়েছি ছোটবেলা থেকে। বাবা মানে আমার কাছে রেডিওতে নিউজের এক বিষয়, সংবাদপত্রে উত্তরীয়তে ফুলে জড়ানো একজন মানুষ। বাড়িতে যখন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকা আসতো, তখন দেখতাম একই সংখ্যায় রয়েছে বাবার লেখা এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। 1980-র দশকে কানাডার মানিটোবা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন সুকুমারী ভট্টাচার্য বিদ্বজ্জন ছিলেন, তিনি এবং বাবা হিস্ট্রি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন নিয়ে বক্তব্য রাখতে আসেন। বেলুর মঠে যে দ্বিতীয় বিশ্ব কনফারেন্স হয়েছিল, তাতে প্র্যাকটিক্যাল বেদান্তের উপর উনি বক্তব্য রাখেন 7,500 লোকের সামনে। তার গবেষণার বিষয় ছিল শঙ্করাচার্যের মেধা এবং বুদ্ধের হৃদয় দিয়েই বিবেকানন্দের দর্শন। একটা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ছিলেন, যার
গীতা, উপনিষদ, বিবেকানন্দ কণ্ঠস্থ। এই কথাগুলো বলা এই কারণেই যে আমার কাছে খুব মজার মনে হয় যে সারা বিশ্বের যেখানে নিঃশর্ত মান্যতা তিনি পেয়ে আসছেন, কন্যা হবার সুবাদে কিছু অবাধ্যতা, কিছু আশকারার লাইসেন্সটা আমি যেন পেয়ে যাই। এবং মেয়েরা হাফ সেঞ্চুরি করার পরেও কখনো বোধহয় বড় হয় না বাবার কাছে। সেই সম্পর্ক নিয়েই সম্প্রতি আমার একটা লেখা কবিতা থেকে আমি পড়ছি, যেখানে সম্পর্কটি ধরা পড়বে। সবাই জানে ভালো মানুষ, নিপাট ভালো ছেলে, শুলে চড়াতো মেয়েদের, পড়ায় ফাঁকি দিলে। বাবা ছিলেন সেরা লক্ষণ, আঁকতে গণ্ডি রেখা, মূল্যবোধের হাতে খড়ি তার কাছেই শেখা। কি যে ভীষণ লড়াই হতো স্বাধীনতা নিয়ে, তেজ গিলতেন সর্বংসহা মুচকি হাসি দিয়ে। সত্যি বলায় ভয় না পেতে শেখাতো এভাবে, গুরুজন বন্ধু হয় বিনিময় সংলাপে। ৯-৬ সঞ্চয় মেয়ে বিকাশের নামে, বলে শিক্ষা স্বাস্থ্য ইনভেস্টমেন্ট তৃতীয় বিশ্ব ধাবে। মান সম্মান সবার আগে, রুচি করো খাসা, নইলে দালান কোঠায় গরিবীর তুমুল সর্বনাশা। ধাক্কা খাই পৃথিবীতে, ছিটকে খেপে বলি, কেন এমন শিখিয়েছ ভুল ভাল বুলি। জয় হয় সত্যের পেরিয়ে অলিগলি, কথা চুলে আঙুল হয়ে কাটে ইলিবিলি। শান্তির দূরভাষ সব মুশকিল আসান, তাঁর জীবনে হতাশার নেই উপাখ্যান। এমন দাপুটে বাবা বনে যান ছেলে, 2 কন্যার শাসনেতে জীবন যায় জ্বলে। ফেসবুকে বন্ধু হয়েও বোবা থাকেন ছেলে, লাইক দিতে সংকোচ, অনুমতি না মেলে। এটা একটা মজার সম্পর্কের জায়গা। এবারে সেখান থেকে চলে যাই পরের কবিতায়। বাবা মানে বটগাছ, বাবা মানে ছাতা, বাবা মানে হাত পাখা অনেকটা পথ হাঁটা। চলে আসছি মহুয়ার কাছে। মহুয়া মণ্ডল শোনাবেন তার ভাষায় শঙ্করের লেখা একটি কবিতা থেকে, একটি রচনা থেকে পড়ে। মহুয়া মণ্ডল। থ্যাংক ইউ রাইদি। আজকে আমি শঙ্করের লিখেছিলেন তিনি চরণ ছুঁয়ে যায়, 3টি খণ্ডে এটা বেরিয়েছিল। সারা জীবনে তিনি যে যে মানুষদের কাছে চিরকৃতজ্ঞ তাদের সম্বন্ধে লিখেছিলেন, সেখানে বাবার সম্বন্ধে লিখেছিলেন, সেইখান থেকে আমি একটু অংশ পড়বো। সেটা পড়ার আগে আজকে এই সুযোগে আমার বাবা সম্বন্ধে 2টো কথা বলতে চাই। সেটা হচ্ছে, সবাই যেমন বলে যে আমি যেখানে আজ এসেছি বাবা মারাই আমাদের সব, আমার সেটা বলার সুযোগ নেই। কারণ আমার জীবনে ফাদার্স ডেটা মাদার্স ডেও বটে। ছোটবেলা থেকে ছেলেবেলাটা শুধু বাবাময়, তো বাবা শুধু বাবা নয়, আমার মাও। তো সারা জীবনটা সেভাবেই কেটেছে। যত পূর্বস্মৃতি মনে করি, ছোটবেলা থেকে যতটাই মনে পড়ে, শুধুই বাবা। তো এখন ওই একজনই মানুষ যিনি এই পৃথিবীতে এখনো আমাকে বলে, তুমি তো এখন একটু বড় হয়েছো, এবার নিজের ভালো নিজে বুঝতে পারবে। তো সেই একটা মানুষই ভাবে যে আমি একটু বড় হয়েছি। তো যাই হোক, পড়ছি শঙ্করের লেখা। আমার বাবা ভীষণ রাশভারী লোক ছিলেন। সারাক্ষণ জীবিকার তাগিদে ব্যস্ত হয়ে থাকতেন। মস্ত বড় সংসার, কোনো সঞ্চয় নেই, বাড়তি দায় দায়িত্ব। হাতের গোড়ায় প্রলোভন অনেক, অপরের টাকা কড়ি বিষয় সম্পত্তি সাময়িকভাবে নিজের হাতের মুঠোর মধ্যে। তবু বাবা প্রাণপণ চেষ্টা করতেন নিজেকে কলুষিত না করতে। এমনিতেই তো উকিলদের বদনাম, ভালো থাকলেও লোকে ভালো বলে বিশ্বাস করতে চায় না। বাবার কাছ থেকে একটা পয়সা চেয়েছিলাম, 1 পয়সা 2 পয়সা নয়, একটা আধুলি। বাবা তখন অনেকগুলো কাঁচা টাকা গুনছিলেন গোমস্তা মশাইয়ের সঙ্গে। বাবা এক জমিদারের রিসিভার ছিলেন আদালতি নির্দেশে। বাবা এক মনে 1000 টাকা এবং আধুলি সিকি দুয়ানি গুনেই চলেছেন, থাক থাক করে সাজিয়ে রাখছেন। অথচ আমাকে একটা আধুলি দিলেন না, বললেন টাকা পেলে দেব।
ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। যার সামনে এত টাকা, টাকা গুনতে দুটো লোক হিমশিম খেয়ে যাচ্ছে, তিনি কিনা বলেন টাকা পেলে দেব। আমি ভেবেছিলাম গোমস্তা মশাইয়ের কাছ থেকে আধুলি চেয়ে নেব, কিন্তু তার উপায় নেই। একবার একটা আনি দিয়েছিলেন গোমস্তা মশাই, সে নিয়ে হুলুস তুলু কাণ্ড। বাড়িতে যারা আসেন তাদের থেকে পয়সা নেওয়া কোনো লেনদেন চলবে না, নির্দেশ হলো। আমার খুব রাগ হয়েছিল, কিন্তু বাবার ভ্রুক্ষেপ নেই। তিনি গোমস্তা মশাইয়ের সঙ্গে টাকা গুনেই চলেছেন। আমাকে বললেন, যাও অঙ্ক কষতে বসো, আজে বাজে সময় নষ্ট করো না। আমার খুব রাগ হচ্ছিল, চাইছিলাম বাবার কোনো ক্ষতি হোক, বাবা যেন কোনো একটা ঝামেলায় পড়ে যান। ঠিক হলো, বাবা ও গোমস্তা মশাই কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। নাওয়া খাওয়া বন্ধ করে বারবার খুচরো টাকার থাক গুনেই চলেছেন। একটা টাকা কম পড়েছে, বারবার গোনা হচ্ছে, কিন্তু হিসেব মিলছে না। বাবা এবার বকুনি লাগালেন গোমস্তা মশাইকে, তুমি নিশ্চয়ই জয়নগর থেকে টাকা কম এনেছো। গোমস্তা মশাই বলছেন, আমি ওখানে 3 বার গুনেছি, পাই পয়সা পর্যন্ত ঠিক ছিল। আবার শুরু হলো গোনা, একই অবস্থা, কিছুই ফল হলো না। গোমস্তা মশাই উঠে দাঁড়ালেন, কাপড় ঝাড়লেন, তবিলে হাত দিলেন, কিছুই ফল হলো না। শেষ পর্যন্ত গোমস্তা মশাই বলেই ফেললেন, এখান থেকে কেউ সরিয়ে নিল না তো? বাবা খুব বিরক্ত হলেন, এসব কি বলছো বড়দা? এখানে তুমি, আমি, যোগিন মুহুরী আর শঙ্কর ছাড়া তো কেউ নেই। তুমি নিশ্চয়ই আমার ছেলেকে অবিশ্বাস করো না। গোমস্তা মশাই লজ্জায় জিভ কাটলেন, আপনার ছেলেকে আমি অবিশ্বাস করব? এমন দুর্মতি যেন কোনোদিন না হয়। বাবাও একমত হলেন, তার ছেলে সম্পর্কে তার অগাধ বিশ্বাস। পড়াশোনায় মন দেয় না, কিন্তু সে অমানুষ হবে না, বিশ্বাস বাবার পুরোপুরি। একটা টাকা বাকি থাক, পরের বার দিয়ে যাব, গোমস্তা মশাই বললেন। বাবা রাজি হলো না, তিনি মাকে ডাকলেন, বললেন বাজার খরচের টাকা থেকে একটা টাকা দিয়ে যাও। সংসার বাজার খরচের কষ্ট হলো, তবু মা নির্দেশ পালন করলেন। মাকে বললেন, এ মাসে আমার দুধটা কমিয়ে দিও, হিসেব মিলে যাবে। সামান্য একটা দুধের থেকে সম্মান অনেক বড়। এরপর সময় হুড়মুড়িয়ে এগিয়ে চলেছে। কয়েক বছর পর বাবা হঠাৎ অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন সেই অমৃত ধামে, যেখানে সন্তানদের কোনো দুঃখের কথাই পৌঁছয় না। কেন অকারণে আমরা এত অসময়ে পিতৃহারা হলাম, সে নিয়ে বাল্যবয়সে অনেক চিন্তা করেছি। কোনো এক গল্পে পড়েছি, সন্তানরা কোনো অন্যায় করলে তার পাপ বাবা মায়ের উপর পড়ে। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা জোর গলায় বলেছিলেন, আমার ছেলেমেয়েরা হীরের টুকরো, তারা কোনো অন্যায় করেনি। বাবা যেদিন টাকাটা সমেত যদি আমাকে ধরে ফেলতো, তাহলে আমার জীবন কোন সর্বনাশা পথে প্রবাহিত হতো, সে আমি আজও কল্পনা করতে ভয় পাই। রাগের মাথায় আমি সেদিন চোখের আড়ালে একটা টাকা সরিয়ে নিয়েছিলাম। আমাকে সার্চ করলেই টাকাটা পাওয়া যেত, কিন্তু বাবা আমাকে বিশ্বাস করে বসেছিল। হরিপদ মুখুজ্জের ছেলে আর যাই হোক অমানুষ হতে পারে না। আমাকে বিশ্বাস করে আপনি বাঁচিয়ে দিলেন। সারা জীবন যখনই কোনো প্রলোভনের সামনে পড়েছি, মনে পড়ে গিয়েছে হরিপদ মুখুজ্জের ছেলে আর যাই হোক অমানুষ হতে পারে না। বাহ, আমরা পৌঁছে গেছি প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সমুদ্রের সামনে আমরা এক গণ্ডূষ জলের নিবেদন নিয়ে হয়তোবা দাঁড়াতে পেরেছি। আজ এটুকুই আমাদের ইচ্ছে ছিল, এটুকুই আমাদের মনের আশা ছিল। আমরা বলি পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু কখনো বলি না স্বর্গাদপি। যে বাবা আমাদের ছায়া মায়া দিয়ে ঘিরে থাকেন সবসময়, আমাদের জন্য করেন প্রাণপাত, কিন্তু মুখ ফুটে বলে উঠতে পারেন না এই সবটুকু তোর জন্য। যে বাবা যত্নে মায়ায় আমরা স্বাবলম্বী হই, স্বনির্ভর হই, কিন্তু স্বাবলম্বী হওয়ার পর তাকে স্বনির্ভর ভেবে উপার্জনের প্রথম উপহারটি ধরাই মায়ের হাতে। এমন এক জায়গা থেকে আমাদের আমেরিকার বাড়িতে হয়তো
হই হই করে হচ্ছে পিতৃদিবস। সারাদিন কেটে গেলে উৎসব যখন বাড়িতে থিতিয়ে পড়ে, শান্ত হয়, গুটি গুটি পায়ে যাই ফোনটির কাছে। ফোন তুলি, কথাও হয়, কিন্তু অনভ্যাসে গলার কাছে আটকে থাকে কয়েকটি অনুচ্চারিত শব্দ, হ্যাপি ফাদার্স ডে। সেই জন্যেই এই অনুষ্ঠান দিয়েই আজকে তার শূন্যস্থান পূরণ। কবিতা দিয়েই ফুল, কবিতা দিয়েই মালা গাঁথা, কবিতা দিয়েই মিষ্টি মুখ, কবিতা দিয়েই মোমবাতি, কবিতা দিয়েই শ্রদ্ধা জ্ঞাপন। ভালো থাকুন, সুস্থ থাকুন বিশ্বের সব বাবারা। সবাইকে জানাই প্রণাম।